আমাদের বয়সকালে আমরা কিভাবে চালাবো সেটা নিয়ে আমাদের অনেক চিন্তা থাকে, আর সেই জন্য আমরা খালি ভাবি যদি একটু পেনশন পাওয়া যেত তাহলে কি ভালো হয় না। আবার তার সাথে আমি জানি এরকম অনেকেই আছেন যারা ভাবেন যে আমি যদি সরকারি চাকরি করতাম তাহলেই পেনশন পেতাম, নাহলে হয়তো আমার পেনশন পাওয়ার কোনো অপশানই নেই। কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। সবার জন্য ভারত সরকার এই সমস্যার সমাধান কিন্তু করে দিয়েছে। হ্যাঁ, রয়েছে আপনাদের জন্য স্পেশাল স্কিম পেনশন পাওয়ার জন্য, এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, এবং আজকে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি অরিজিৎ, ইনভেস্ট বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ন্যাশনাল পেনশন স্কিম, যেটা আগে নিউ পেনশন স্কিম নামে পরিচিত ছিল, এটা প্রথম লঞ্চ হয়েছিল 2004 সালে, এবং সেটা প্রথমত লঞ্চ হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য, এবং ভারত সরকার 2009 সালের 1 মে থেকে এটা সমস্ত ভারতীয়দের জন্য ওপেন করে দিয়েছে। অর্থাৎ আপনি যারা সরকারি চাকরিজীবী নই তারাও কিন্তু পেনশন আমরা পেতে পারি, সেই অপশানটুকু অন্তত রয়েছে আমাদের কাছে। এবার আসছি এনপিএস স্কিমের মূল বিষয়টা নিয়ে। দেখুন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাকড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্কিমটা লঞ্চ করেছে। এই স্কিমটা তাদের দ্বারা নিয়ন্ত্রিত একটি স্কিম। দ্বিতীয়ত হচ্ছে রেগুলেটেড বাই পিএফআরডিএ, এটা আমি ডিটেলসটা পরে আসছি। পিএফআরডিএ এর রেগুলেটরি বোর্ড, যেটা অবশ্যই সরকারি সংস্থান। ট্যাক্স বেনিফিট রয়েছে। এনপিএস ই এক্সেমটেড এবং এক্সেমটেড ক্যাটাগরিতে পড়ে, এবং অবশ্যই এটা মার্কেট বেসড একটা রিটার্ন দেয়। মনে রাখবেন, অন্যান্য সরকারি স্কিমের থেকে এটা কিন্তু আলাদা, তার কারণ এটা কিন্তু মার্কেট বেসড রিটার্নও দিয়ে থাকে। এবার আসছি এনপিএস এর গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য, যেগুলো ন্যাশনাল পেনশন স্কিমে যদি আপনি সাবস্ক্রাইব করেন তার আগে সেগুলো জেনে নেওয়া দরকার। প্রথমত হচ্ছে আপনি কিভাবে এনপিএস করবেন। দেখুন, আপনাকে একটা ইন্ডিভিজুয়াল, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, আপনি ইন্ডিভিজুয়াল হিসাবে আপনি এনপিএস অ্যাকাউন্ট করতে পারেন, অথবা এটাও হতে পারে যে যেখানে আপনি চাকরি করছেন সেই সংস্থা, বা যদি সরকারি চাকরি করেন তো সেখানে অবশ্যই তারা আপনার হয়ে এনপিএস এ অ্যাকাউন্টটা খুলে দিল। সেক্ষেত্রে আপনি এনপিএস এ সেই অ্যাকাউন্ট খোলার পর থেকে আপনি এনপিএস এ ইনভেস্ট করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এনপিএস অ্যাকাউন্টে আপ টু 60 ইয়ার, মানে অন্তত 60 বছর অবধি ইনভেস্ট করতে পারবেন। সেখান থেকেও আরো বাড়ানো যায়, আপনি আপ টু 75 অবধি, 60 থেকে 75 বছর বয়স অবধি আপনি এনপিএস এ ইনভেস্ট করতে পারবেন। তবে প্রিম্যাচিওর এক্সিট না করলে আপনাকে 60 বছর বয়স অবধি এনপিএস এ টাকা দিয়ে যেতে হবে, অর্থাৎ যেটাকে একটা স্ট্যান্ডার্ড রিটায়ারমেন্ট লাইফ হিসেবে ধরা হয়। 60 বছরের পর যখন ম্যাচিওর হবে তখন এনপিএস এর টোটাল যে টাকা আপনার জমে রয়েছে সেখান থেকে 60% পর্যন্ত আপনি উইথড্র করে নিতে পারেন। ধরুন আপনার এনপিএস এ আপনি টোটাল 10 লক্ষ টাকা জমিয়েছেন, আপনি ম্যাক্সিমাম লামসাম অ্যামাউন্ট হিসাবে 6 লক্ষ টাকা উইথড্র করতে পারবেন। বাকি যে 4 লক্ষ টাকাটা থাকবে, অর্থাৎ রিমেইনিং 40%, সেইটা কিন্তু আপনার পেনশন জেনারেট করার জন্য জমা থাকবে। অর্থাৎ এটা মাথায় রাখবেন যে টোটাল টাকাটা জমাচ্ছেন সেটা কিন্তু পুরোটা তুলতে পারবেন না। তবে হ্যাঁ, এটাও তার সাথে ঠিক, আপনি যদি মনে করেন যে আপনি লামসাম অ্যামাউন্ট তুলবেন না, আপনি আপনার 100% অ্যামাউন্টে কিন্তু ইনভেস্টেড থাকতে পারেন পেনশন পাওয়ার জন্য। এছাড়া মনে রাখবেন যে আপনার ডেথ, অর্থাৎ যদি মৃত্যু হয়, মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক, কিন্তু মৃত্যুর পর আপনার যিনি ওয়াইফ আছেন তিনিও কিন্তু পেনশনটা পেতে থাকবেন তার জীবনকাল অবধি। এবার আসছি টাইপ অফ এনপিএস অ্যাকাউন্ট। দেখুন, এই এনপিএস ব্যাপারটা না অনেক জটিল, প্রত্যেকটা পয়েন্ট আমি খুব ছোট ছোট করে ছুঁয়ে যাচ্ছি। যেগুলো অসুবিধা হবে আপনারা কমেন্টে জানাবেন, আমরা যদি বুঝতে পারি সেই জায়গাগুলো নিয়ে আমরা আবার ডিটেলসে আরও ভিডিও তৈরি করব। আপাতত এনপিএস অ্যাকাউন্টের টাইপ আমি খুব শর্টে বলছি, দুটো টাইপের অ্যাকাউন্ট হয়, একটা হচ্ছে টায়ার 1 অ্যাকাউন্ট, একটা হচ্ছে টায়ার 2 অ্যাকাউন্ট। টায়ার 1 অ্যাকাউন্টটা কি কম্পালসারি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যখন এনপিএস অ্যাকাউন্ট করতে যাবেন প্রথম যে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে সেটা হচ্ছে টায়ার 1 অ্যাকাউন্ট। দ্বিতীয়ত হচ্ছে যে
এটা হচ্ছে নন উইথড্রয়েবল, অর্থাৎ টায়ার 1 অ্যাকাউন্টে আপনি যদি উইথড্র করতে চান তাহলে সেটা সম্ভব নয়। সম্ভব হলেও তার মধ্যে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, ঠিক আছে। এছাড়া মনে রাখবেন যে আপনি কেবলমাত্র 60 বছরের পরেই, স্পেশাল কন্ডিশন ছাড়া, প্রি ম্যাচিওর ক্লোজিওর ছাড়া, নর্মালি কেবলমাত্র 60 বছরের পরেই টায়ার 1-এর অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন। এবং টায়ার 1 অ্যাকাউন্ট সবার জন্য ইনকাম ট্যাক্স বেনিফিটটা দিয়ে থাকে, যদিও এর ম্যাক্সিমাম বেনিফিটটাই আপনি পাবেন যদি আপনি ওল্ড ট্যাক্স সিস্টেমে থাকেন। নিউ ট্যাক্স সিস্টেমে সেই অর্থে বিশেষ ইনকাম ট্যাক্স বেনিফিট কিন্তু থাকে না। টায়ার 2 অ্যাকাউন্ট কি? এটা হচ্ছে অপশনাল, অর্থাৎ আপনার টায়ার 2 অ্যাকাউন্ট আপনি খুলতেও পারেন, নাও খুলতে পারেন, কিন্তু এনপিএস এ অ্যাকাউন্ট খুলছেন তার অর্থ আপনি এনপিএস এর অ্যাকচুয়ালি টায়ার 1-এ অ্যাকাউন্ট খুলছেন। টায়ার 1 অ্যাকাউন্টে আপনার হয়ে গেল। টায়ার 2 অ্যাকাউন্টের বেশ কিছু ফিচার্স রয়েছে, সেই ফিচার্সগুলো আপনি অ্যাভেল করতে চাইলে টায়ার 2 অ্যাকাউন্ট খুলবেন, কিন্তু এটা একমাত্র সম্ভব যখন আপনার একটা টায়ার 1-এর অ্যাকাউন্ট এনপিএস এ থাকছে, তখনই। আপনাকে কি করতে হবে? দেখুন, আপনি টায়ার 1 অ্যাকাউন্টের পর একটা টায়ার 2 অ্যাকাউন্ট খুলবেন। এখানে মেন সুবিধাটা হচ্ছে এটা উইথড্রয়েবল, অর্থাৎ আপনি যখন সুবিধা হবে উইথড্র করে নিতে পারবেন, এবং এটার কিন্তু বিশেষ ট্যাক্স বেনিফিট নেই। কিন্তু যদি আপনি মনে করেন যে এনপিএস এর ইনভেস্টমেন্টে আপনার নর্মাল যে ইনভেস্টমেন্টগুলো আপনি করেছেন, এফডি করেছেন, বা আপনি হয়তো পিপিএফ করেছেন, আপনার যদি পছন্দ হয় যে এনপিএস এ ইনভেস্টমেন্ট করলে আপনার মনে হচ্ছে আপনার ওয়েলথ ক্রিয়েটটা বেশি হবে, সেক্ষেত্রে টায়ার 1-এর পর আপনি একটা টায়ার 2 অ্যাকাউন্ট করলেন। সেই টায়ার 2 অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কিন্তু আপনি যখন খুশি উইথড্র করতে পারবেন, সেই সুবিধাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আসছি মূল বিষয়, যেটার জন্য অনেক বেশি সংখ্যায় সেলফ এমপ্লয়েড যারা রয়েছেন তারা এনপিএস এ অ্যাকাউন্ট করে থাকেন, সেটা হচ্ছে ট্যাক্স বেনিফিট। ট্যাক্স বেনিফিটের ক্ষেত্রে বলে রাখছি, ওল্ড ট্যাক্স সিস্টেম যেটা আছে সেখানেই মূলত ম্যাক্সিমাম ফেসিলিটিসটা পাওয়া যায়। নিউ ট্যাক্স সিস্টেমে সেরকম আদতে কোনো বিশেষ এদিক ওদিক হয় না। তথাপি ওল্ড ট্যাক্স সিস্টেম দিয়ে আমি বলছি, এনপিএস এর ট্যাক্স বেনিফিট ফর ওল্ড ট্যাক্স সিস্টেম যারা আছেন তাদের জন্য। দেখুন, প্রথমত হচ্ছে এখানেও আবার দুটো সেক্টরে ভাগ করতে হচ্ছে। আমি জানি একটু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু কি করবো, সরকার এরকমভাবেই বানিয়েছে। দেখুন, যদি আপনি সেলফ এমপ্লয়েড হন, আপনার যদি নিজের কোনো চাকরি না থাকে, আপনি নিজেই নিজের ব্যবসা করেন বা অন্য কিছু করেন, ফ্রিল্যান্স করেন, সেক্ষেত্রে আপনি যে ছাড়টা পাবেন সেটা হচ্ছে 80C-তে 1.5 লাখ টাকা অবধি ছাড় পাবেন, এবং আপনি আন্ডার সেকশন 80CCD ব্র্যাকেট বিতে 50,000 টাকা অবধি ছাড় পাবেন, অর্থাৎ আপনি টোটাল 2 লক্ষ টাকা ছাড় পাবেন ট্যাক্স বেনিফিট হিসেবে। সেলফ এমপ্লয়েডদের জন্য টায়ার 2 অ্যাকাউন্টে কিন্তু কোনো ট্যাক্স বেনিফিট থাকছে না, টায়ার 2। এবং যারা চাকরিজীবী তারাও কিন্তু টায়ার 1 অ্যাকাউন্টে 80C এবং 80CCD ব্র্যাকেট বিতে, এই দুটো সেকশনে আপনারা টোটাল 1.5 লাখ এবং 50,000 টাকা মিলিয়ে টোটাল 2 লক্ষ টাকা অবধি ছাড় পাবেন ট্যাক্সে। আর আপনার যদি টায়ার 2 অ্যাকাউন্ট হয় এবং আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হন, টায়ার 2 অ্যাকাউন্টে সেলফ এমপ্লয়েডদের জন্য কোনো ছাড় নেই। আপনি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হন তাহলে 80C ক্যাটাগরিতে এগেন আপনি 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার ফান্ড 3 বছরের জন্য লক থাকবে এবং আপনি 3 বছরের আগে সেই টাকাটা তুলতে পারবেন না। এবার আসছি নিউ ট্যাক্স রেজিমে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য কোনো ট্যাক্স বেনিফিট থাকছে না। স্যালারাইড পার্সন যারা রয়েছেন, অর্থাৎ যারা মাইনে পান, যারা চাকরিজীবী, তারা 80CCD এই সেকশনে ছাড় পাবেন নিউ ট্যাক্স রেজিমে। তো এই গেল টোটাল ট্যাক্স বেনিফিট, অর্থাৎ ওল্ড ট্যাক্স রেজিমে যারা আছেন তাদের জন্যই কেবলমাত্র বুঝতে পারছেন এটা অ্যাট্রাকটিভ, যারা নিউ ট্যাক্স রেজিমে রয়েছেন তাদের জন্য বিশেষ অ্যাট্রাকটিভ নয়। কারা খুলতে পারবেন এখানে অ্যাকাউন্ট, সেই বিষয়ে আসি। প্রথমত আপনাকে ভারতীয় হতে হবে, দ্বিতীয়ত হচ্ছে আপনার বয়স 18 থেকে 70-এর মধ্যে হতে হবে, তৃতীয়ত আপনি যদি এনআরআই হন, নন রেসিডেন্ট ইন্ডিয়ান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এনপিএস এ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ইনভেস্ট করতে পারবেন। এবার আসছি এনপিএস এর অ্যাকাউন্ট সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে। দেখুন, মনে রাখবেন এগুলো আমি ছোট ছোট করে বলে দিচ্ছি, প্রত্যেকটা পয়েন্টের আবার বেশি ব্যাখ্যা প্রয়োজন হতে পারে। সেখানে যেগুলো আপনারা বুঝতে পারবেন না কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই পয়েন্টগুলোকে নিয়ে আমরা
পরবর্তীকালে একটা এপিসোড করার জন্য। দেখুন, এনপিএস অ্যাকাউন্ট ডিটেলসে আপনি যে কোনো অ্যাকাউন্ট যে কোনো গভর্নমেন্ট ব্যাংকে তো খুলতেই পারছেন, বড় বড় প্রাইভেট ব্যাংক ম্যাক্সিমাম ক্ষেত্রেই ম্যাক্সিমাম প্রাইভেট ব্যাঙ্কগুলোই এখন করে দিয়েছে, বড় বড় প্রাইভেট ব্যাংকে গিয়েও খুলতে পারবেন, যেমন আইসিআইসিআই, এইচডিএফসি, অ্যাক্সিস, এখানে গিয়ে আপনি এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এছাড়া আপনি যখন এনপিএস অ্যাকাউন্ট খুলবেন, এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য, আপনার একটা প্র্যান নাম্বার, PRAN, অর্থাৎ পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার, জাস্ট লাইক প্যান নাম্বার, এটা হচ্ছে প্র্যান নাম্বার একটা জেনারেট হবে, আপনার একটা প্র্যান কার্ড পাবেন, আপনার এনপিএস অ্যাকাউন্টের সাথে ওই প্র্যান নাম্বারটা লিঙ্ক থাকবে। প্র্যান নাম্বার কিন্তু চেঞ্জেবল না, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যারা এনপিএস অ্যাকাউন্ট খুলবেন তারা মনে করে এই কার্ডটা সযত্নে রেখে দেবেন। তৃতীয়ত হচ্ছে যে এনপিএস অ্যাকাউন্ট কিন্তু পোর্টেবল, আপনি ব্যাংক চেঞ্জ করতে পারবেন, আপনি এনপিএস এর ফান্ড ম্যানেজার চেঞ্জ করতে পারবেন, আপনি এনপিএস এর আপনার মানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ হয়তো আপনি চাকরিজীবী ছিলেন, সেখান থেকে সেলফ এমপ্লয়েড হয়ে গেলেন, সেলফ এমপ্লয়েড ছিলেন, সেখান থেকে চাকরিজীবী হয়ে গেলেন, এই স্ট্যাটাসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটা পোর্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটি যথেষ্ট রয়েছে। এছাড়া আপনাকে মনে রাখতে হবে যে আপনি কেবলমাত্র একটাই এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন, অবশ্যই টায়ার 1 টায়ার 2 যদি ওই হিসাবে ধরেন তাহলে দুটো হতে পারে, কিন্তু আপনার নামে এনপিএস টোটাল অ্যাকাউন্ট একটাই হবে, একজন মানুষ 2-3টে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারেন না, জাস্ট লাইক পিপিএফ। এবার আসছি মিনিমাম কন্ট্রিবিউশনে। মিনিমাম কন্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাকে ন্যূনতম 1000 টাকা ইনভেস্ট করতে হবে টায়ার 1-এ যদি আপনি থাকেন, আর টায়ার 2 এর জন্য ন্যূনতম কোনো আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট নেই। যদি আপনি এই ন্যূনতম টাকা না দিয়ে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে পরবর্তী বছর থেকে। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে ধরুন যে বছরগুলোর টাকা দেননি সেই বছরগুলোর টাকার প্লাস 100 টাকা ফাইন দিতে হবে। অর্থাৎ আমি আপনাকে সহজে বুঝিয়ে দিচ্ছি, ধরুন আপনি 2 বছর টাকা দেননি, ওই 2 বছরের জন্য ন্যূনতম 2000 টাকা প্লাস 100 200 টাকা আপনাকে ফাইন দিতে হবে। তবে যদি আপনার অ্যাকাউন্ট 2016 আগে ক্রিয়েট করা হয়ে থাকে এবং 2016 অবধি যদি আপনার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এনপিএস এ উৎসাহ দেওয়ার জন্য এই সিস্টেমটা করেছে যে আপনি একবার উইদাউট এনি ফাইন আপনি কিন্তু এনপিএস অ্যাকাউন্টটাকে ওয়েভ অফ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কেবলমাত্র এই সুযোগ আপনার কাছে একবারই থাকবে, আপনি এনপিএস অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নিতে পারবেন, আপনার ফাইনটা লাগবে না। এনপিএস অ্যাকাউন্ট রেগুলেট করে হচ্ছে PFRDA, এরা হচ্ছে রেগুলেটরি বোর্ড, এটা হচ্ছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, এটা অবশ্যই ভারত সরকার কর্তৃক একটা নিয়ন্ত্রিত একটি সংস্থা। এবার হচ্ছে এনপিএস এর ইনভেস্টমেন্ট অপশন, এগুলো তো ট্যাক্স বেনিফিট বললাম, অ্যাকাউন্ট ডিটেলস বললাম, সব ঠিক আছে। এবার আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটা কিভাবে ম্যানেজ হচ্ছে সেই বিষয়টা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যখনই এনপিএস এ একটা অ্যাকাউন্ট করে আপনি সেখানে মাসে মাসে টাকা জমা দিচ্ছেন, আপনাকে মনে রাখতে হবে যে সেই টাকাটা এক একটা ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি চালাচ্ছে। এইরকম এনপিএস এর ফান্ড ম্যানেজ করার জন্য বেশ কয়েকটা বড় বড় ব্যাংক এবং বড় বড় কোম্পানি ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির হাতে দেওয়া রয়েছে। যেমন ধরুন ভেরিয়াস ফান্ড ম্যানেজমেন্ট রয়েছে, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পেনশন ফান্ড রয়েছে, আপনার রয়েছে LIC পেনশন ফান্ড, আপনার রয়েছে SBI পেনশন ফান্ড, HDFC পেনশন ফান্ড, কোটাক মাহিন্দ্রা পেনশন ফান্ড, এরমভাবে অনেক ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে। আপনি চুজ করতে পারবেন যে কোন ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেই ইনভেস্টমেন্টটাকে রান করাবে বা কাজ করাবে। অর্থাৎ আপনার টাকাটা নিয়ে তারা তো বন্ড কিনবে, তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে, বা তারা গভর্নমেন্ট সিকিউরিটিজ কিনবে, সেইগুলো কোন কোন শেয়ার কিনবে, কোন কোন বন্ড কিনবে, কোন কোন গভর্নমেন্ট সিকিউরিটিসে ইনভেস্ট করবে, সেগুলো যে কোম্পানিটা ম্যানেজ করে সেটাই হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি। এদের মধ্যে এই যে কোম্পানিগুলোর নাম বললাম এরা রয়েছে। আপনি চুজ করতে পারবেন যে কারা আপনার হয়ে এই কাজটা করছে। তবে আপনি যদি কোনোটাই চুজ না করে থাকেন তাহলে বাই ডিফল্ট SBI পেনশন ফান্ড আপনার এইটা রান করাবে, আপনার ইনভেস্টমেন্টটা। যদি আপনি চুজ করে নেন আলাদা যে কোনো ফান্ড যেটা আপনার পছন্দ, সেটা আলাদা ব্যাপার।
আপনার ইনভেস্টমেন্ট আপনি 3 রকমের অ্যাসেট ক্লাসে রাখতে পারেন। অ্যাসেট ক্লাস মানে কি, আপনি ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন এবং রিস্ক কীরকম চান সেটার অপশন আপনার কাছে রয়েছে। যেমন ধরুন অ্যাসেট ক্লাস ই, এক্ষেত্রে হচ্ছে হাই রিস্ক হাই রিটার্ন, এক্ষেত্রে ইকুইটিতে আপনার বেশি টাকা ইনভেস্টেড হবে। অ্যাসেট ক্লাস সি, এটা হচ্ছে মিডিয়াম রিস্ক মিডিয়াম রিটার্ন, অর্থাৎ রিস্কও কম রিটার্নও তুলনায় কম। আর একটা হচ্ছে অ্যাসেট ক্লাস জি, যেখানে আপনার হচ্ছে যে লো রিস্ক লো রিটার্ন, অর্থাৎ আপনার রিটার্নও কম রিস্কও কম। অর্থাৎ অনেক সময় কি হয়, বেশি রিটার্ন পাওয়ার আশায় রিস্ক নিয়ে টাকা কমে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ব্যাপারটা খুব সিকিউর থাকবে, সেক্ষেত্রে আপনি লো রিস্ক লো রিটার্নে যেতে পারেন। কিন্তু এটাও ঠিক যে বেশি সিকিউর করতে গেলে হয়তো আপনার ভবিষ্যতে অনেক ইন্টারেস্ট পাওয়ার বা অনেক বেশি মানে টাকা পাওয়ার সুযোগ চলে যায়। সেক্ষেত্রে অবশ্যই স্ক্যাম 1992 সিরিজে শুনেছেন রিস্কে, তো রিস্কে আপনি যদি রিস্ক নিতে চান অনেক টাকা বানানোর জন্য, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অ্যাসেট ক্লাস ইটায় যেতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আমরা বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনি চুজ করতে পারবেন যে কোন অ্যাসেট ক্লাসে আপনি থাকবেন, কিন্তু বয়স বাড়া বা কমার সাথে অ্যাসেট ক্লাসেরও কিন্তু ভ্যারিয়েশন থাকে। কত পার্সেন্ট আপনি কোন অ্যাসেট ক্লাসে রাখতে পারবেন, কত পার্সেন্ট আপনি কোন ইকুইটিতে রাখতে পারবেন, সেগুলো ডিটেলসে এখন বলছি না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে আপনি এই বিষয়টা, অর্থাৎ এই কত পার্সেন্ট কোথায় রাখবেন, ইকুইটি রাখবেন, হাই রিস্ক নেবেন না লো রিস্ক নেবেন, সেগুলো আপনি নিজে করতে পারেন, চয়েস করতে পারেন। সেটাকে বলা হয় অ্যাক্টিভ চয়েস মোড। এবার আপনার যদি মনে হয় যে আপনার বয়স অনুযায়ী আপনার অত দক্ষতা নেই কোথায় কি টাকা রাখা হবে সেটা ভাবার জন্য, সেক্ষেত্রেও আপনার জন্য রয়েছে অটো চয়েস মোড। এক্ষেত্রে ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি আপনার এজ, আপনার কন্ডিশন, আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাস থেকে বলে দেবে কত পার্সেন্ট কোথায় রাখা উচিত। এ তো গেল বাকি অ্যাকাউন্টের ডিটেলসের কথা। এবার হচ্ছে আসল কথা, যে গোটা জীবন ধরে টাকাটা রাখবেন, সেই টাকাটা আপনার মানে কবে পাবেন, কিভাবে পাবেন, এটা একটা এক্সাইটিং ব্যাপার। সেটা বলছি রিটার্ন অ্যান্ড ম্যাচুরিটি নিয়ে। দেখুন, রিটার্ন কিন্তু এনপিএসে গ্যারান্টেড না, সরকারি স্কিম ভেবে গ্যারান্টেড। আমি এটা দেখেছি অনেককে মিউচুয়াল ফান্ড বলে এনপিএস বেচে দিয়েছে, মিউচুয়াল বা স্টক মার্কেট বলে এনপিএস বেচে দিয়েছে। আবার অনেককে বলেছে যে এনপিএস হচ্ছে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি। একদম ভুল কনসেপশনে পড়বেন না। আমি তো আগে অংশে বললাম কিভাবে আপনাদের টাকা ইনভেস্টেড হয়। এটা রিটার্ন গ্যারান্টেড নয়, অবশ্যই সরকার নিয়ন্ত্রিত, কিন্তু এর রিটার্ন কিন্তু পিপিএফ এর মতো গ্যারান্টেড নয়। এটা মার্কেট রিস্কের ওপর ভ্যারি করে থাকে। দ্বিতীয়ত হচ্ছে ম্যাচিউরিটি পিরিয়ড। আগেও বলেছি নর্মাল ম্যাচিউরিটি পিরিয়ড 60 বছর অবধি রয়েছে। 60 বছর বয়সে গিয়ে 60% অবধি আপনি উইথড্র করতে পারবেন, 40% আপনার ইনভেস্টেড থাকছে। কিন্তু এখানে বলে রাখি যে আপনার যদি টোটাল এনপিএস অ্যামাউন্ট 5 লাখ বা তার নিচে হয়, তাহলে কিন্তু আপনার কাছে অপশন থাকছে 100% টাকা উইথড্র করার জন্য। সেক্ষেত্রে আপনাকে 40% ম্যান্ডেটারি জমা রাখতে হবে না। প্রি ম্যাচিওর এক্সিট সম্ভব, আপনি আগে থেকেই এক্সিট করতে পারেন, অর্থাৎ 60 বছরের আগে, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অন্তত 10 বছর ইনভেস্টেড থাকতে হবে। এছাড়া আপনার পার্শিয়াল উইথড্রল অফ এনপিএস ফান্ড, মানে আপনার টোটাল যে এনপিএস ফান্ড হয়েছে সেখানে ধরুন আপনার কিছু এমার্জেন্সি হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, ছেলে মেয়ে হায়ার স্টাডিজের জন্য বিদেশে যাচ্ছে, এগুলো হয়ে গেল, তখন আপনার অনেক টাকার প্রয়োজন, তখন কিন্তু আপনি পার্শিয়াল উইথড্র করতে পারবেন টোটাল এনপিএস যে আপনার ফান্ড আছে সেখান থেকে। কিন্তু তার কিছু শর্ত রয়েছে। মিনিমাম 3 বছর আপনাকে এনপিএসে ইনভেস্ট করতে হবে। আপনি টোটাল যা ব্যালেন্স রয়েছে তার 25% অবধি উইথড্র করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, গোটা এনপিএস ইনভেস্টমেন্ট লাইফে আপনি কেবলমাত্র 3 বারই পার্শিয়াল উইথড্রর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি মনে রাখবেন যে যদি বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটলো, আপনার মৃত্যু হয়ে গেল, আপনার 60 বছর বয়স হলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা যার নামে আপনি নমিনি করেছেন সে পেয়ে যাবে। এটা গেল এনপিএস ফান্ডের বিষয়, যত টাকা আপনি জমিয়েছেন সেগুলো ডিটেলস। এবার আসছি আমি পেনশনের বিষয়ে। দেখুন, পেনশন আপনি মান্থলি ইনকাম
রিটায়ারমেন্ট লাইফে অবশ্যই পেতে পারবেন। অর্থাৎ আপনার টোটাল যা টাকাটা জমেছিল সেখান থেকে আপনি 60%, 50%, 10% যা খুশি উইথড্র করুন, 40 বা তার বেশি যত টাকাটা রাখবেন, জমা রাখবেন, এটা কিন্তু আলাদা, ফান্ড ম্যানেজারের থেকে আলাদা। এটা আপনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে জমা রাখতে পারবেন, যেটা IRDA ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃক স্বীকৃত বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। তাদের কাছে আপনার এনপিএস এর টোটাল ফান্ডটা চলে যাবে। সেই ফান্ডটা তারা রেখে আপনাকে মাসে মাসে টাকা জেনারেট করে আপনার অ্যাকাউন্টে দেবে। সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি পেনশন। এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, ধরুন অবশ্যই লাইফ ইন্স্যুরেন্স বললে বুঝতেই পারছেন, LIC রয়েছে, SBI লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, বাজাজ আলিয়ান্স লাইফ ইন্স্যুরেন্স, এরকম নানা রকম রয়েছে। তবে যদি আপনি স্পেসিফিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চুজ না করে থাকেন, তাহলে আপনার ডিফল্ট কোম্পানিটা অবশ্যই LIC থাকছে। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রেসপন্সিবিলিটি হচ্ছে আপনার এনপিএস এর টোটাল যে টাকাটা জমেছে সেই টাকাটা নিয়ে মাসে মাসে আপনাকে টাকাটা দেওয়া। এবার আসছি যে ডিফারেন্ট টাইপ অফ পেনশন আছে। অর্থাৎ ধরুন আপনি মাসে মাসে একটাই অ্যামাউন্ট পেতে থাকলেন, আপনি মনে করলেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এই অন্তর অন্তর একটা লামসাম অ্যামাউন্ট পাবো, সেটাও হতে পারে। আপনি মনে করলেন যে প্রতি বছর আপনার পেনশন অ্যামাউন্ট হালকা হালকা করে আপনি বাড়াতে থাকবেন, সেটাও হতে পারে। এগুলো নিয়েও অপশান থাকবে। আপনি যখন পেনশন অ্যাভেল করতে যাবেন তখন আপনাকে এই বিষয়টা অপশান দেওয়া হবে, আপনি যেটা খুশি চুজ করতে পারবেন। আপনি পেনশনের জন্য মানে পেনশন ফান্ডের জন্য ম্যাক্সিমাম 3 জন নমিনি করতে পারবেন। ম্যাক্সিমাম 3 জন, 3 জনের বেশি হবে না, কিন্তু 3 জনের কম কিন্তু আপনি করতে পারবেন। সো এই গেল এনপিএস ফান্ডের ডিটেলস বিষয়। আমি বুঝতে পারছি এটা খুব জটিল একটা বিষয়, একটা ভিডিওতে ছোট করে ব্যাখ্যা করাটা খুব শক্ত ছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা করার চেষ্টা করলাম। তবে অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তবে আমরা একটা জিনিস করব, এই ভিডিওটা দেখে আপনাদের যেগুলো ডাউট থাকবে সেগুলো ক্লিয়ার করার জন্য আমরা একটা আলাদা এপিসোড করব। একটা না, প্রয়োজন পড়লে একের বেশি করব। ভিডিওটা দেখে আপনাদের যেগুলো মনে হচ্ছে যে বুঝতে পারছেন না সেগুলো কমেন্ট করে জানান। আপনাদের কোশ্চেনগুলো নিয়ে আমরা অ্যান্সার করে আলাদা একটা ভিডিও করব। সেই জন্য অবশ্যই যেগুলো ডাউট আছে অবশ্যই কমেন্ট করুন। আমাদের দায়িত্ব আপনাদের ডাউটগুলো ক্লিয়ার করার জন্য। তো আজকের জন্য এপিসোডটা এখানেই শেষ করব। তবে শেষ করার আগে আমার একটা মিউজিক চ্যানেল রয়েছে, সেই মিউজিক চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যারা বাংলা গান শুনতে ভালোবাসেন প্লিজ একটু গিয়ে শুনবেন, খুব ভালো লাগবে আপনারা আমাদের গান শুনতে পারলে। আর অবশ্যই ভিডিওগুলো বানাতে সাহায্য করছে পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী সংস্থা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখাচ্ছেন তাদের বিদ্যালয়ের এক্সামিনেশন অর্গানাইজ করে এবং তাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী বৃদ্ধি এবং বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাহায্য করে থাকে। তাই যারা আঁকা, গান, নাচ কিংবা আবৃত্তি শেখান অবশ্যই যুক্ত হন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার, আবার আপনাদের সাথে দেখা হবে।